আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এইচএসসি 2022 সালের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞান, প্রথম পত্র, বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড। 1 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে আলফা কণা কাকে বলা হয়। তো দেখো আলফা কণা কাকে বলা হয়। আলফা কণা হলো একটি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম যে পরমাণু আছে সেখান থেকে দুইটা ইলেকট্রন নিয়ে নিলে যেটা থাকবে সেটাকে বলা হয় দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এই দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাই হচ্ছে আলফা কণা। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে সাম্যধ্রুবক কেসি এর মান শূন্য হয় না কেন। দেখো কেসি বলুক বা কেপি বলুক, এর মান শূন্য হয়, দুইটা প্রশ্ন হতে পারে, শূন্য হয় না কেন অথবা অসীম হয় না কেন, ইনফিনিটি হয় না কেন, এটা যে কোনো একটা হতে পারে। দেখো সাম্যধ্রুবক, মনে করো একটা বিক্রিয়া এ থেকে বি হলো, এখন কেসি সমান কত আমরা জানি, বি এর ঘনমাত্রা ভাগ হচ্ছে এ এর ঘনমাত্রা, কেপি সমান হচ্ছে বি এর আংশিক চাপ ভাগ হচ্ছে এ এর আংশিক চাপ। তো এটার মান দেখো, এই কেসির মান যদি শূন্য মানে অসীম হতে হয় বা ইনফিনিটি হতে হয়, বা কেপির মানও যদি ইনফিনিটি হতে হয়, তাহলে এর ঘনমাত্রাও জিরো হতে হবে এবং পি এর ঘনমাত্রাও মানে মান জিরো হতে হবে। এখন আবার যদি এটার মান শূন্য হতে হয়, তাহলে এটাকে বি এবং বি এর ঘনমাত্রা এবং আংশিক চাপ দুটাই শূন্য হতে হবে, তবেই কেসি এবং কেপির মান শূন্য হবে। কিন্তু সাম্যাবস্থায় এখানে এ কোনোটাই শূন্য হতে পারবে না, ঠিক আছে, কোন মানে এ এর ঘনমাত্রা শূন্য হতে পারে না, পি এর ঘনমাত্রা শূন্য হতে পারে না, আবার দেখো বি এ এটাও জিরো হতে পারে না, আবার পি বি এর মানও জিরো হতে পারে না। তার জন্য সাম্যধ্রুবক যেটা আছে কেসি বা কেপি, এটার মান ইনফিনিটিও হতে পারে না, আবার শূন্য হতে পারে না। এরপরে গ নম্বর উদ্দীপকে ই মৌলের তৃতীয় এবং সর্বশেষ ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতির প্রয়োগ দেখাতে বলছে। তো এখানে ই যে মৌলটা, এর পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে দেখো 8। তো পারমাণবিক সংখ্যা 8 কার আমরা সকলেই জানি, সেটা হচ্ছে অক্সিজেন, তাই না। এখন সর্বপ্রথম আমাদের এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করা হলো, এখন এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হচ্ছে তৃতীয়, তার মানে যেটা এই প্রথম মৌলটা, মানে এই ইলেকট্রনটা, এবং লাস্টেরটাই যেটা, এই দুইটার জন্য আমাদের কি করতে হবে, পলির বর্জন নীতি দেখাতে হবে। তো পলির বর্জন নীতিতে মানে এল এম এন এর মান কত সেটা হিসাব করতে হবে। তৃতীয় ইলেকট্রন হচ্ছে এটা, এটার জন্য এন এর মান কত 2, এল এর মান কত 0, এম এর মান 0 এবং এস এর মান হাফ প্লাস হাফ। আবার এখানে লাস্টেরটা আছে, এই যে লাস্টেরটা, ঠিক আছে। তো এটার জন্য এন এর মান কত 2, এল এর মান কত 1, এম এর মান হচ্ছে +1 এবং এস এর মান হচ্ছে প্লাস হাফ। কেন? কারণ উপরের দিকেই আছে, যদি নিচের দিকে যদি থাকতো তাহলে কিন্তু মাইনাস হতো। তো এখানে আমরা পলির বর্জন নীতি থেকে এটাই দেখি যে কোনো দুইটা ইলেকট্রন 4টা কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না। তো এটা আমরা এখান থেকে দেখতেছি যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সেম না। এখানে দেখো যেটা হয়েছে, এন এর মান সেম, তারপর দেখো এখানে এস এর মানও সেম হয়েছে, তারপর এখানে দেখো এম এর মান আলাদা এবং এখানে এল এর মানও কিন্তু আলাদা, তার মানে এখানে কিন্তু একই হয় নাই, ঠিক আছে। এটাই পলির বর্জন নীতি। তো এরপরে প্রশ্ন দেখো এখানে, যে এইখানে উদ্দীপকের আয়নীকরণ বিভবের ক্রম পরিবর্তন নিয়ে ব্যতিক্রম পরিলক্ষিত হয়ে থাকলে তার কারণ যুক্তি সহ লিখতে হবে। তো দেখো এখানে ক্রম পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকলে তার কারণ যুক্তি সহ লিখতে বলা হয়েছে। তো দেখো এখানে ক্রম পরিবর্তন, এখানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি আয়নীকরণ শক্তির মান বাড়ে। এখন এর চেয়ে বি এর বেশি হওয়ার কথা, কিন্তু কমে গিয়েছে। আবার সি ঠিক আছে, ডি ও ঠিক আছে, আবার ইতে যে কমে গিয়েছে, তাই না। আবার এফ এবং জি ঠিক আছে, তার মানে এখানে ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে বি এবং ইতে। তো এটা আমরা দেখবো যে বি এবং ইতে কেন ব্যতিক্রম পরিলক্ষিত হলো। এখানে দেখো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কিন্তু বাড়তে থাকে, তাই না, কারণ আকার ছোট হতে থাকে। এখানে যদি ব্যতিক্রম পরিলক্ষিত হবে, এটা কোন কারণে হবে, যদি সেটার অর্ধপূর্ণ বা পূর্ণ নীতির কারণে হয়ে থাকবে, ঠিক আছে। এখন দেখো বিই বেরিলিয়াম যেটা, তার আয়নীকরণ শক্তি যে ইলেকট্রন বিন্যাস 1s2 এবং 2s2, বোরনের যে 1s2 2s2 2p1। এখন পি অরবিটাল একটা ইলেকট্রন রয়েছে এখানে, এজন্য বোরন কিন্তু অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না, ঠিক আছে। এজন্য বিই যেটা বেরিলিয়াম, তার কিন্তু বোরনের চেয়ে আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আবার নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন রয়েছে, মানে 2p অরবিটালটা এখানে দেখো অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, কারণ এখানে 6টা সর্বোচ্চ থাকতে পারে, এখানে আছে কয়টা 3টা। যদি 6টা থাকতো তাহলে এটা কি হতো, পরিপূর্ণ হতো। কিন্তু নিচেরটা দেখো অক্সিজেন, এটা 2p4 আছে, এখানে কিন্তু এটা অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ নেই কিন্তু। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি,
এটা এখানে কে স্থিতিশীল, মানে কে বেশি স্থিতিশীল, এটা হচ্ছে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। ঠিক আছে, এখানে পুরোটা লেখা আছে, আমি বললাম এরকম করে তোমরা এটা লিখবা, আয়ত্ত করবা আর কি। এরপরে প্রশ্ন বলা হচ্ছে, এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন ক নম্বর, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? তো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলা হয়? কোন সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক যে ক্ষমতা, ওই ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। খ নম্বর, দ্রবণের H3O+ আয়নের ঘনমাত্রা 1.0 মানে 1.0 m এর বেশি হলে পিএইচ স্কেল অকার্যকর হবে কেন? তো অকার্যকর কেন হবে? দেখো আমরা জানি যে এটা ঘনমাত্রা হচ্ছে, দেখো যদি এরকম হয় 1 গ্রাম আয়ন পার লিটার হলে পিএইচ কত হবে? পিএইচ এর মান হবে কত? দেখো 0 হবে। আর যদি দেখো OH মাইনাস আয়নের ঘনমাত্রা যদি 1 গ্রাম আয়ন পার লিটার হয়, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হচ্ছে টোটাল হচ্ছে 14 থেকে OH মাইনাস বিয়োগ করতে হবে, কত হবে? 14 হবে, তাই না? 0 যদি বিয়োগ করি, এখন 0 হচ্ছে পিএইচ স্কেলের সর্বনিম্ন সীমা এবং 14 হচ্ছে স্কেলের ঊর্ধ্ব সীমা, তাই পিএইচ স্কেল 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বাইরে কিন্তু কার্যকর হয় না। এরপরে প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রনের সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তো এটা ঠিক এইভাবে করতে হবে। সর্বশেষ স্তর হচ্ছে 4, এখানে এল এর মান তাহলে কত হতে পারে? 0 1 2 3, কিন্তু 4 হতে পারবে না, তাই না? 4 থেকে 1 কম হতে পারবে। যখন এল এর মান 0, তখন এম এর মান অবশ্যই 0 হবে। আর ওই 0 মানে কি, এখানে এম এর মান যতগুলো থাকবে অরবিটাল সংখ্যা ততগুলো থাকবে, আর অরবিটাল সংখ্যা যা হবে তার চেয়ে ডাবল হবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে হচ্ছে 2 গুণ করে 2 1 2। এবার দেখো যখন এল এর মান 0, তখন এম এর মান 0 হয়েছে, এবং যখন এল এর মান 1, তখন এটা এম এর মান কত হবে? -1 0 +1, কারণ এম সমান হচ্ছে প্লাস মাইনাস এল। তো এখানে দেখো অরবিটাল সংখ্যা লিখলাম 3 এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, 3 2 6। তারপরে যখন এল এর মান 2, তখন এম এর মান কত হবে? অরবিটাল সংখ্যা এভাবে হিসাব করব। টোটাল অরবিটাল হচ্ছে 32 এবং 32 দুগুণ 16 দুগুণ কত হয়? 32টা ইলেকট্রন থাকতে পারে। তো এইভাবে আমরা এটাকে হিসাব করে এইভাবে ঠিক যেভাবে আমি লিখলাম, তোমরা ঠিক এরকম সুন্দর করে লিখবা। বা এখান থেকে দেখো অন্য কোনো টাইপের প্রশ্ন আসতে পারে, যে কোনো প্রশ্ন আসুক না কেন এইভাবে লিখলে হয়ে যাচ্ছে। পরে ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে ইলেকট্রন ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে দেখো বিকিরিত রশ্মি কোথা থেকে কোথায় আসলো? এন সেল থেকে এসেছে হচ্ছে এল সেলে, তাই না? তো এখন আমাদের উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকিরিত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য তার পার্থক্য লিখতে হবে। মানে দুই ধরনের তরঙ্গ হবে, এখান থেকে এখানে আসবে, আবার দেখো যে এম সেল থেকে আরেকটা কিন্তু এখানে এল সেলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কি পরিবর্তন হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্যের দুই ক্ষেত্রে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমাদের বের করতে হবে যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত। তো দেখো এইভাবে আমরা দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি। তো এখানে যেহেতু আমাদের শক্তি দেওয়া হয়েছে এন সেলের, ঠিক আছে, তো শক্তি দেওয়ার কারণে এটা আমরা এইভাবেও বের করতে পারি। ঠিক আছে, এখানে ল্যামডার মান কত হলো? এত হলো, এইভাবে আমরা এটা বের করতে পারি, কারণ ই সমান এসসি বাই ল্যামডা, ল্যামডা সমান এসসি বাই ই। এইচ এর মান বসাবো 6.63 10 টু দি পাওয়ার -34, আর সি এর মান আমরা জানি আলোর বেগ 3 × 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1, আর এর মান তো এখানে দেওয়া আছে, এখান থেকে হিসাব করে মিটারে আসবে, সেটাকে ন্যানোমিটারে নেওয়ার জন্য আমরা সেটাকে ন্যানোমিটার কনভার্ট করে ফেললাম 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করে, তাই না? এরপরে আমরা এখানে আরেকটা ইয়ে আছে আর কি, যে সূত্র, যেটা ক্ষেত্রে 1/λ যেটা দিয়ে আমরা বের করি, ওটা দিয়ে আমরা বের করব। এই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান কত হবে? এত হবে। এখন দুইটার ক্ষেত্রে একটা হচ্ছে যেটা উপরে আর এটা আছে এটা, এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য সেটা এবার সুন্দর করে আমরা লিখে ফেলবো। এরপরে দেখো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মল্ট ভিনেগার কাকে বলা হয়? তো মল্ট ভিনেগার কাকে বলা হয়? মল্ট মিশ্রণ মানে 10% ইথানল হতে প্রস্তুতকৃত ভিনেগারকে বলা হয় মল্ট ভিনেগার। তারপর দেখো 3d 4p তারপর 5s অরবিটাল, তিনটির মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা জানি যে অরবিটালের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো 3d এর ক্ষেত্রে দেখো n+l এর মান কত? 5, 4p এর ক্ষেত্রে 5 এবং 4s এর ক্ষেত্রে 5। n+l এর মান এখানে দেখো সমান রয়েছে, তো সমান থাকলে কি করতে হবে? n এর মান যেটা ছোট সেটা দেখতে হবে। তো এখানে n এর মান 3, তাই জন্য সর্বপ্রথম ইলেকট্রন এই 3d তে প্রবেশ করবে, তারপর 4p তে, এবং লাস্টে প্রবেশ করবে হচ্ছে এখানে
দেখো 5s আর কি, কারণ দেখো সবগুলো n এর মান আমরা দেখলাম প্রথম রয়েছে 3 4 5 রয়েছে, ঠিক আছে। তার জন্য সবচেয়ে কম শক্তি রয়েছে 3d, তারপর আছে 4p এবং তারপর সবচেয়ে বেশি রয়েছে 5s এ। ওকে, তো এইভাবে আমরা হিসাব করতে পারি। যে কোনো প্রশ্ন যদি এই ধরনের আসে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সিকিউতে আসবে, তো খ নম্বর আসতে পারে, গ ঘতে আসতে পারে, তো এইভাবে আমরা লিখে ফেলবো। তারপর প্রশ্ন দেখো গ, হ্যাঁ, বলা হচ্ছে হিসাব করে দেখাও যে 1 নং পাত্রের দ্রবণে কত ml 0.1 m HCOH দ্রবণ যোগ করলে দ্রবণে pH এর মান হবে কত বলতো? 5 হবে। তো দেখো এটা কিভাবে করতে হয় তার একটা নমুনা দেখাচ্ছি। এখানে আমরা জানি pH সমান কত বলতো? আমরা জানি তার আগে আমরা pH সমান কি জানি আমরা বলতো? pH সমান হচ্ছে মাইনাস লগ অফ কত? H প্লাস, এইভাবে জানি, তাই না? তো এটা যদি এই পাশে আসে তাহলে কি হয় বলতো? আমরা যদি H প্লাসটাকে রাখতে চাই তাহলে এই পাশে হচ্ছে অ্যান্টি লগ হয়ে যায়, তাই না? এখানে মাইনাসটা এদিকে চলে আসে, অ্যান্টি লগ অফ কত? H প্লাস, এই যে APH। তো এখান থেকে আমরা H এর মান বের করব, H প্লাস এর মান বের করব। H প্লাস এর মান আমাদের যা আসবে সেখান থেকে আমরা দেখো এটাকে আমরা ধরবো হচ্ছে M2, আর এখানে যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটা হচ্ছে M1, আর এটা হচ্ছে এটাকে ধরবো V1, আর এটাকে ধরলাম M2। তো আমরা একটা সূত্র জানি M1 V1 সমান হচ্ছে M2 V2, সেখান থেকে আমরা V2 এর মান বের করব, আর এটাকে আমরা তো V1 ধরলাম। তো V2 এর মান যত হবে তার থেকে V1 এর মান আমরা কি করব বলতো? যেটা বড়, যেহেতু অবশ্যই V2 এর মান বড় হবে, V1 থেকে এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে কতটুকু পানি যোগ করলাম সেটা বের হয়ে গেল। এরপরে উদ্দীপকের 1 এবং 2 পাত্রের মিশ্রণ দ্রবণে সামান্য লেবু যোগ করলে pH এর মান কিরূপ পরিবর্তন হবে কিনা তাই বলা হচ্ছে এখানে। তো দেখো আমরা প্রথমে 1 নং এবং 2 নংকে মিশ্রিত করলাম, বিক্রিয়া দিলাম, বিক্রিয়া হলো এরকম। এখন লবণের মোল সংখ্যা যেটা সেটা বের করলাম, ঠিক আছে। মোল সংখ্যা হচ্ছে 3 × 10⁻³ মোল। কিভাবে বের করলাম দেখো এখানে ঘনমাত্রা আছে 30 আর 0.1 আছে হচ্ছে ঘনমাত্রা, মানে এটা হচ্ছে আয়তন 30। তো এইভাবে আমরা 3 × 10⁻³ দিয়ে এটাকে মিটার কিউবে নিয়ে গেলাম, 0.1 গুণ করবো, 3 × 10⁻³ মোল হলো। এখন বিক্রিয়া শেষে ইথানিক অ্যাসিডের যে মোল সংখ্যা হবে, এইভাবে এটা আমরা এই বিয়োগ করে দেব আগে, মানে এটা কতটুকু আমাদের মোল সংখ্যা হলো সেটা এত হবে। এখন মিশ্রণ দ্রবণটি হবে এটা কি বলতো? বাফার দ্রবণ। দ্রবণে pH এর মান কত হবে? আমরা জানি pKa প্লাস লগ অফ, হ্যাঁ, এখানে লবণ বাই অ্যাসিডের ঘনমাত্রা, এইভাবে হিসাব করব। এটা কিন্তু একটা অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ হবে, যেহেতু pH 7 এর চেয়ে কম। এখানে সামান্য পরিমাণ যদি অ্যাসিড যুক্ত করা হয়, মানে অ্যাসিড যুক্ত মানে H প্লাস আয়ন যদি যোগ করা হয়, তাহলে আয়নগুলো দ্রবণে যে HCOO মাইনাস থাকবে, যেটা HCOO মাইনাস এই আয়নের সাথে যুক্ত হয়ে আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই অ্যাসিড উৎপন্ন করবে। আবার এই অ্যাসিডের সাথে মানে যদি আমরা একটু যোগ করি আর কি, OH মাইনাস আয়ন যোগ করি, তখন আবার pH এর মান অপরিবর্তিত থাকবে। তো এইভাবে কিন্তু এটা সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণ pH এর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে বাফার দ্রবণ। এরপরে 4 নম্বর প্রশ্ন, অরবিট কাকে বলা হয়? তো দেখো কোন বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ আবর্তন করার জন্য কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ বা শক্তিস্তর আছে? এসব বৃত্তাকার স্থির যে শক্তিস্তরকে বলা হয় অরবিট। আচ্ছা, তারপর দেখো খ নম্বর, উদাহরণ সহ হুন্ডের নীতি ব্যাখ্যা করো। হুন্ডের যে নীতিটা এটা আমাদের উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো দেখো আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত অযুগ্মভাবে প্রবেশ করতে থাকবে। অযুগ্মভাবে প্রবেশকৃত ইলেকট্রন গুলো স্পিন হবে একমুখী। তার মানে দেখো এখানে যদি এরকম 3p থাকে, মনে করো 2p তে আছে, তো এখানে প্রথম ইলেকট্রনটার দিক উপরের দিকে হবে, দ্বিতীয়টা এখানে থাকবে, তৃতীয়টা এখানে থাকবে, সবগুলোর দিক একই দিক হবে। আরেকটা যদি আসতে চায় তাহলে তার দিক হবে এরকম বিপরীত দিকে, মানে এইভাবে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হুন্ডের যে নীতি সেটা আর কি। উদাহরণ দিলাম আমরা এখানে নাইট্রোজেন হিসেবে উদাহরণ দিলাম। নাইট্রোজেন দেখো প্রথম ইলেকট্রনটার দিক আছে উপরের দিকে, তারপর একটা নিচের দিকে, তারপর একটা দেখো 2s এর ক্ষেত্রে উপরের দিকে একটা, নিচের দিকে একটা, 3p এর ক্ষেত্রে তিনটাই কিন্তু উপরের দিকে আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হুন্ডের নীতি ব্যাখ্যা করা যায়। এরপরে প্রশ্ন, উদ্দীপকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্দীপকের সি বিষয়টি গুরুত্বপূর্ণ কেন? সি দেখো খাদ্য নিরাপত্তার কতগুলো আছে তাই না, ধাপ রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, সহজলভ্যতা, হ্যাঁ, তা এই স্বচ্ছতা,
তো এখানে আমাদের যেটা ব্যাখ্যা করতে হবে খাদ্যের পর্যাপ্ততা। মনে করো খাদ্য নিশ্চিত, সবার জন্য যদি খাদ্য নিশ্চিত করতে হয় তাহলে তো খাদ্য প্রচুর পরিমাণ থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। দেশের জনগণ জনসংখ্যা যা থাকবে সেই অনুসারে তো খাদ্যের উৎপাদন সেরকম হতে হবে, তাই না? তা যদি না হয় তাহলে তো কি করবে না, খাদ্যের পর্যাপ্ততা মানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বা সুনিশ্চিত হবে না। এর জন্য খাদ্যের পর্যাপ্ততা থাকতে হবে। ওকে, এটা ভাবে তোমরা বইয়ে আছে, এটা তোমরা লিখে দেবে, এটার উত্তর এখানে নাই, আমি মুখে বলে দিলাম। উদ্দীপকের এ এবং বি বিষয় দুটির ক্ষেত্রে রসায়নের গুরুত্ব ভূমিকা। এ হচ্ছে দেখো খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, আর বি হচ্ছে খাদ্যের নিরাপদ মজুদ ও গুণগত মান রক্ষা। দেখো উদ্দীপকের এ এবং বি হলো যথাক্রমে খাদ্য উৎপাদন এবং সংক্রমণ এবং খাদ্যের নিরাপদ মজুদ এবং গুণগত মান রক্ষা। তো এর ক্ষেত্রে যে সমস্ত ভূমিকা রয়েছে, দেখো কৃষি জমিতে অধিক ফসল ফলানোর জন্য বিভিন্ন রাসায়নিক যে সার এবং কীটনাশক ব্যবহৃত হয়, যেমন দেখো নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে অ্যামোনিয়া, এছাড়া আছে অ্যামোনিয়াম নাইট্রেট, হ্যাঁ অ্যামোনিয়াম সালফেট, এগুলো রয়েছে। তারপর খ নম্বর ফসফরাস যুক্ত বিভিন্ন সার হলো টিএসপি ট্রিপল সুপার ফসফেট বা যেটাকে বলা হয় মোনো ক্যালসিয়াম ডাই হাইড্রোজেন ফসফেট এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট পিএপি, এদেরকে বলা, দেখো এটা হচ্ছে তোমার, এদেরকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট, তাই না? এটা হচ্ছে উদাহরণ দিলাম। তো পটাশিয়াম যুক্ত সার হলো মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম নাইট্রেট যেটাকে বলা হয়। এরা উদ্ভিদের ফুল ফল ধারণ করতে সহায়তা করে, আবার জমির যে ফসলকে পোকামাকড় থেকে নষ্ট করতে না পারে এর জন্য কি করে রসায়নবিদেরা তৈরি করেছে পোকা ধ্বংসকারী বিষাক্ত রাসায়নিক পদার্থ, এদেরকে বলা হয় ইনসেকটিসাইড বলা হয়। এখন বি এর ক্ষেত্রে ভূমিকা কি, খাদ্যের নিরাপদ মজুদ এবং গুণগত মান রক্ষায় বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহৃত হয়, যেমন খাদ্য লবণ, সরিষার তেল, চিনি ইত্যাদি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এছাড়া বিভিন্ন প্রকার অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট এবং কিলিং এজেন্টে পরিমিত পরিমাণে ব্যবহার করলেও খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, যেমন দেখো আচার তৈরি করা, হ্যাঁ আচার তৈরি করা বা পিকলিং করা বলা হয়, কৌটাজাতকরণ বা ক্যানিং, কেস হার্ডেনিং বা শীতলীকরণ, হ্যাঁ কিউরিং ইত্যাদি হচ্ছে এইভাবে মাধ্যমে করা যায়। 5 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন ক নম্বর, বিয়োজন ধ্রুবক কাকে বলা হয়? প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোন অম্ল বা ক্ষারের মোল সংখ্যা যে অংশ বিয়োজিত হয় অবস্থায় থাকে তাকে ওই অম্ল বা ক্ষারের বিয়োজন ধ্রুবক বলা হয়ে থাকে। এরপরে দেখো খ নম্বর কি HCl একটি সমযোজী যৌগ হলেও পানিতে দ্রবণীয় কেন? দেখো HCl একটি সমযোজী যৌগ হলেও পানিতে দ্রবণীয় কেন? দ্রবণীয় কখন হয় বলতো? যদি হাইড্রোজেন বন্ধন থাকে। এখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 এবং ক্লোরিনের হচ্ছে 3.1। এখন পার্থক্য কত? 0.9। 0.5 এর উপরে হলে সেটা হচ্ছে পোলার যৌগ হবে। তো এখানে 0.9 রয়েছে, এটা সমযোজী কিন্তু পোলার যৌগ। তো পানিও একটা পোলার যৌগ। তো এই জন্য আমরা একটা কথা আছে, লাইক ডিজলভস লাইক, নীতি অনুযায়ী মানে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয় হবে। এজন্য এটা পানি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়। বা এখানে হাইড্রোজেন বন্ধন আছে সেটাও বলতে পারো। ওকে, তো এরপর দেখো এখানে উদ্দীপকের AB3 যৌগের আকৃতি এবং বন্ধন কোণ সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে, এই যেটা। তবে এখানে বলা আছে A এবং B মৌলের পারমাণবিক সংখ্যা রয়েছে 7 কার আমরা জানি নাইট্রোজেনের, এবং এটা হচ্ছে হাইড্রোজেন। তা AB3 তার মানে কত? NH3। তার মানে অ্যামোনিয়া এর যৌগের আকৃতি এবং বন্ধন কোণ সংকরণের মাধ্যমে দেখো। তো আমরা জানি এর সংকরণ কোন ধরনের সংকরণে বা হাইব্রিডাইজেশন হয়? sp3 হাইব্রিডাইজেশন হয়। তো উদ্দীপক A থেকে NH3 এর sp3 সংকরণ হয়। তো sp3 সংকরণ হয় এইভাবে, এখানে যেভাবে লেখা আছে সেগুলো আমরা পড়বো। তো sp3 সংকরণ যদি হয় তো সেটা যে আকৃতি আমরা জানি বা বন্ধন কোণের মান 109 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেনে দেখো এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তো মুক্তজোড় ইলেকট্রন এখানে বন্ধনজোড় ইলেকট্রনকে বেশি বিকর্ষণ করবে আর কি। বিকর্ষণ করার কারণে এটার আকৃতি চতুস্তলকীয় না হয়ে এটা হয়ে যাবে ত্রিকোণাকার পিরামিডীয় আকৃতির হয়ে যাবে, ঠিক আছে? এটা পিরামিডের মতো হয়ে যাবে। তা 109 ডিগ্রি না হয়ে এটা কমে 107 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো বন্ধন কোণের মান 7 ডিগ্রি হচ্ছে 100, এবং এখানে আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয় না হয়ে কি হবে? ত্রিকোণাকার পিরামিডীয় হবে।
এরপরে ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের AB3 মানে NH3 মানে অ্যামোনিয়া এর শিল্পোৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার যে শর্তসমূহ সেগুলো লিখতে হবে। দেখো এখানে আমরা অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হয় এবং ডেল্টা এইচ এর মান মানে এখানে কতটুকু তাপ তৈরি হয় -92.2 কিলোজুল এরকম তাপ তৈরি হয়। এখন যেহেতু ডেল্টা এইচ এর মান নেগেটিভ, তো নেগেটিভ মানে হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে বলা হচ্ছে যে শিল্পোৎপাদনের জন্য সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার যে শর্ত, তো এখানে শর্ত রয়েছে তিনটা, তাপ, চাপ এবং ঘনমাত্রা এবং বা হচ্ছে যদি আমরা কোনো প্রভাবক দিই সেই প্রভাবক সম্পর্কে লিখতে হবে। যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এর জন্য আমরা যদি একটা তাপ হ্রাস করি তাহলে এর উৎপাদ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এর জন্য তাপ কমায় রাখতে হবে। ঠিক আছে, কমিয়ে রাখতে হবে যত সম্ভব, কমিয়ে রাখলে এখানে তাপ উৎপাদন বেশি হবে। আবার চাপের কথা যদি বলি তাহলে দেখো এখানে বিক্রিয়কে অণুর সংখ্যা কত আছে, অণুর সংখ্যা আছে দেখো নাইট্রোজেন আছে 1 এবং হাইড্রোজেন আছে 3, তার মানে 4টা অণুর সংখ্যা আছে, বিক্রিয়কে 4 আর উৎপাদে আছে 2টা। যেহেতু বিক্রিয়কে অণুর সংখ্যা বেশি, তার মানে চাপ যদি আমরা বাড়াই তাহলে উৎপাদ বেশি তৈরি হবে, আর যদি চাপ কমায় তাহলে বিক্রিয়ক বেশি হবে। এজন্য আমাদের কি করতে হবে, চাপ বাড়াইতে হবে। সাধারণত 200 atm চাপ রাখা হয় আর তাপমাত্রা রাখা হয় প্রায় 450। এটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা বলা হয়, যে তাপমাত্রায় উৎপাদ কম মানে সর্বোচ্চ থাকবে আর কি, এটাকে বলা অত্যানুকূল তাপমাত্রা। এরপর দেখো বিক্রিয়কের ঘনমাত্রার কথা বলা আছে। আমরা যদি যে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা নাইট্রোজেন বা হাইড্রোজেন ঘনমাত্রা বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়ক বেশি হবে, মানে অ্যামোনিয়া বেশি পরিমাণ তৈরি হবে। আর প্রভাবক হিসাবে আমরা আয়রন চূর্ণ বা লৌহ চূর্ণ ব্যবহার করতে পারি। এভাবে আমরা এর অ্যামোনিয়ার শিল্প উৎপাদন সর্বোচ্চ পরিমাণ পেতে পারি। পরে 6 নম্বর প্রশ্ন, গতিশীল সাম্যাবস্থা কাকে বলা হয়। দেখো গতিশীল সাম্যাবস্থা কাকে বলা হয়, এখানে যদি আমরা একটু খেয়াল করি, যখন কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, এই অবস্থাকে ওই রাসায়নিক বিক্রিয়ার গতিশীল সাম্যাবস্থা বলা হয়ে থাকে। এরপরে সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন। দেখো সমায়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন, কারণ উত্তর হচ্ছে সাধারণ কোনো মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রবণে উহার যে কোনো একটি আয়ন যেমন সমায়ন আর কি বিশিষ্ট অন্য একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা যথেষ্ট পরিমাণ হ্রাস পায়, একে সমায়ন প্রভাব বলে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এটা সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম এবং ক্লোরিন হয়। কোনো দ্রবণের বিয়োজন যদি সাম্যাবস্থায় থাকে এবং ওই অবস্থায় বাহির হতে বা বাইরে থেকে আরো সমায়ন যোগ করা হয়, তবে লাসাতেলের নীতি অনুসারে সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। উপরোক্ত বিক্রিয়ায় যদি HCl যোগ করা হয়, মানে যে এখানে HCl এর ভিতর কি থাকে, H থাকে এবং Cl মাইনাস থাকে, তাহলে কি হবে দেখো এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন। এখন HCl যোগ করলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যায় এবং সাম্যাবস্থা বাম দিকে সরে যায়। বাম দিকে সরে যাওয়ার কারণে এর দ্রাব্যতা কি হবে, হ্রাস পায়। এর জন্য সমায়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়। এরপরে উদ্দীপকের কিউ এবং আর। দেখো উদ্দীপকের কিউ হচ্ছে, যেহেতু এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হচ্ছে এল হওয়ার কারণে এল এর মান কত এখানে 2, 1 হলে কি পি অরবিটাল আর 2 হলে সেটা ডি অরবিটাল। তো উদ্দীপকের কিউ এবং আর উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সমূহের আকৃতি চিত্র সহ ব্যাখ্যা করো। তো ওখানে ছিল পি হচ্ছে কিউ আর কি, কিউ হচ্ছে পি অরবিটাল, তাই না? কেন বলতো, এখানে এল এর মান দেওয়া ছিল, এল এর মান কত 1, তার মানে পি অরবিটাল। তো পি অরবিটালে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হয় -1, 0 আর 1, তার মানে তিনটা পি অরবিটাল তিনটা রয়েছে, তাই না? পি এক্স, পি ওয়াই এবং পি জেড অক্ষ বরাবর। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এইভাবে আমরা এটার শেপ দিয়ে দিতে পারি বা হচ্ছে চিত্র অঙ্কন করতে পারি। তারপরে ছিল দেখো এটা হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালে 5টা এরকম অরবিটাল রয়েছে, তাই না? এটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জে আর কি, মানে ডি এক্স ওয়াই। তারপর দেখো এখানে এটা হচ্ছে জেড এক্স আর এটা হচ্ছে ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এইভাবে আমরা এটাকে শেপ দিয়ে দিতে পারি। এরপরে বলছে যে উদ্দীপকের আর কি ডি ব্লকভুক্ত, তাই না?
ডি ব্লকভুক্ত মৌলের মৌলসমূহের ষষ্ঠ সদস্য রঙিন যৌগ গঠন করে কিনা। আমরা একটু পর্যায় সারণীতে চলে আসলাম। এখানে দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে প্রথম সদস্য ডি ব্লকভুক্ত মৌলের, তারপরে টাইটেনিয়াম আছে মানে 2 নম্বর, এটা হচ্ছে ভ্যানাডিয়াম 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আছে আয়রন। এখানে প্রশ্নই করা হয়েছিল যে ষষ্ঠ সদস্য, বলা হচ্ছে যে ষষ্ঠ সদস্য রঙিন যৌগ গঠন করবে কিনা। আমরা কি করব, ষষ্ঠ সদস্য হচ্ছে আয়রন, এর এখানে বলবো এটা আছে ডি এবং ডি ব্লকভুক্ত মৌল বলা হয়েছে, তার মানে ষষ্ঠ সদস্য সেটা হচ্ছে আয়রন। আয়রন ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাই 1s2 2s2 2p6 3s2 3p কত বলো তো, আয়রন আছে 26 তাই না, 3p6 3d এবং 4s। তো 4s এ 2টা ইলেকট্রন থাকে, তার মানে আর কয়টা বাকি বলো তো, আর হচ্ছে 6টা বাকি। তো 6টা যদি বাকি থাকে এখানে 6 দিয়ে দিলাম আমরা, সরি 6 হবে আর কি, 6 দিয়ে দিলাম তাই না, দেখো 6 দেওয়া হলো। এখন আয়রনের যে স্থিতিশীল আয়ন 2+ ও আছে আবার 3+ ও আছে, 2+ যদি হয় তার মানে 3d 4s কত হবে 2+ মানে 2টা ইলেকট্রন চলে গেছে তাই না। এখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তার মানে এখানে কিন্তু 0 হয়ে যাবে এবং 6টা ইলেকট্রন এখানে থাকবে তাই না। আর Fe 3+ ও এর স্থিতিশীল আয়ন এখান থেকে কত থাকবে দেখো, এখানে থাকবে 5টা এবং এটা থাকবে কত 0টা তাই না, 3টা যেহেতু ইলেকট্রন চলে যাচ্ছে। এখন আমরা যদি খেয়াল করি এখানে ডি অরবিটালে একটা রয়েছে 6টা এবং আরেকটা রয়েছে 5টায়। এখন যদি স্থিতিশীল এরকম ডি ব্লকভুক্ত মৌলের স্থিতিশীল আয়নে 1 থেকে যদি 6টা ইলেকট্রন 9টা ইলেকট্রন থাকে তাহলে তারা হবে কি বলতো অবস্থান্তর মৌল। আর আমরা জানি অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, এরপরে এরা অবশ্যই রঙিন আয়ন গঠন করে, আর হচ্ছে জটিল যৌগ গঠন করে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যেটা প্রশ্ন আসুক এখানে বলছে রঙিন যৌগ গঠন করবে কিনা, অবশ্যই রঙিন যৌগ গঠন করবে। কেন, কারণ আমরা বলবো এরা হচ্ছে অবস্থান্তর মৌল, এইভাবে ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। এরপর 7 নম্বর প্রশ্ন, অ্যান্টিঅক্সিডেন্ট কি। চর্বিযুক্ত খাদ্যের জারণ ক্রিয়া রোধের মাধ্যমে পচন হতে রক্ষা করতে যে সকল প্রিজারভেটিভ ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অক্সিজেনের বিরুদ্ধে যেটা কাজ করে। উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না কেন, কারণ কি উভয়মুখী বিক্রিয়া শেষ হয় না, চলতেই থাকে। দেখো উভয়মুখী বিক্রিয়ার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয় তখন বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জন করে। এই সাম্যাবস্থা বিক্রিয়াটিতে যে পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হয় ঠিক একই পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ ঠিক থাকলেও এদের রাসায়নিক পদার্থের মানে ভাঙা গড়া অনবরত চলতে থাকে, এই জন্য উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। এরপর দেখো গ্রাফের চিত্রে সি বিন্দুতে নির্দেশিত অ্যাসিডের কে এবং পটাশিয়াম এবং ক্যালসিয়াম লবণের মধ্যে কোনটি অধিকতর আয়নিত হবে, ঠিক আছে। তো কোনটা বেশি মানে অধিকতর মানে তাড়াতাড়ি আর কি হবে আয়নিত হবে সেটা বের করতে হবে। এইখানে দেখো HBr যেটা মানে হাইড্রোজেন ব্রোমাইড যেটা, এটার সাথে যদি পটাশিয়াম যোগ করি তাহলে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হবে তাই না। আবার এই HBr যেটা এর সাথে ক্যালসিয়াম যোগ করলে ক্যালসিয়াম ব্রোমাইড তৈরি হবে। তো ক্যালসিয়াম ব্রোমাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড এবং পটাশিয়াম ব্রোমাইড আর কি, এর মধ্যে দুইটাতেই কিন্তু ব্রোমিন রয়েছে। তো এখানে এটা দুইটাই আয়নিক, কিন্তু বেশি আয়নিক বা আয়নিত হবে কোনটা বা বেশি কার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে সেটা হচ্ছে যেটার হচ্ছে এখানে দেখো এখানে কিন্তু দুই পাশে ব্রোমিন রয়েছে, তার মানে এদের ধর্ম কিন্তু ব্রোমিনের উপর নির্ভর করবে না, নির্ভর করবে পটাশিয়াম এবং ক্যালসিয়াম এর উপরে। এখন পটাশিয়াম চার্জ ঘনত্ব দেখো এর এখানে আছে +2 আর এখানে মাত্র একটা ইলেকট্রন, ঠিক আছে। এখানে ক্যাটায়নের যে চার্জ সংখ্যা যার বেশি হবে সে কিন্তু বেশি পরিমাণ পোলারায়ন ঘটাতে পারে, তার মানে ক্যালসিয়াম যে ব্রোমাইড এটার পোলারায়ন বেশি হবে, এজন্য বেশি সমযোজী প্রকৃতির হবে। আর এটার হচ্ছে তোমার ওই কম হবে আর কি, পোলারায়ন কম হবে, এটা এই জন্য ক্যালসিয়াম যে পটাশিয়াম ব্রোমাইড যেটা এটা কম মানে তোমার আয়নিক চরিত্র কম হবে, বেশি হবে আর কি, ঠিক আছে, এবং সমযোজী চরিত্র কম হবে। এরপর দেখো উদ্দীপকের ABCD যৌগসমূহের স্ফুটনাঙ্কের তারতম্য কারণ বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এখন দেখো এটা আমরা এই যৌগটা কি, বি যৌগটা কি, সি যৌগটা কি সব লিখবো। এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি এত, ডি এত। এখন স্ফুটনাঙ্কের ক্রম এখানে দেখো দেওয়া রয়েছে বিস্তারিত ভাবে। আমরা জানি
এইখানে যে মৌলগুলো রয়েছে সব জায়গায় কিন্তু যৌগগুলো আছে, যৌগের ভিতর সবগুলোর ভিতর কিন্তু হাইড্রোজেন আছে। তো আমরা যদি বলি স্ফুটনাঙ্ক নির্ভর করতেছে এখানে ক্লোরিনের উপরে বা ব্রোমিন বা আয়োডিনের উপরে। এখন কার আকার কত বড়? দেখো ক্লোরিনের আকার ছোট, এর হচ্ছে ব্রোমিনের আকার বড়, তার চেয়ে হচ্ছে আয়োডিনের আকার বড়। তো আমরা জানি যার আকার বড়, এখানে দেখো আকার কার চেয়ে বড় হবে? সবচেয়ে বড় হবে HI এর, হাইড্রোজেন আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপরে হচ্ছে ক্লোরিনের। ভ্যান ডার ওয়ালস বন্ধন মানে আকর্ষণ কার বেশি হবে? যার হচ্ছে আয়নীকরণ শক্তি যত বেশি, মানে এখানে আকার যার যত বেশি ভ্যান ডার ওয়ালস তত আকর্ষণ বল তত বেশি হয়। তাহলে স্ফুটনাঙ্ক সেই ক্ষেত্রে বেশি হবে। যে আকর্ষণ যদি বেশি হয় তাহলে স্ফুটনাঙ্ক বেশি হবে। এর জন্য এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু যদি এটা থাকে, দেখো হাইড্রোজেন ফ্লোরাইড যেটা থাকে এটার উপর স্পেশাল একটু আলাদা রয়েছে, কারণ এর ভিতরে আবার হাইড্রোজেন বন্ধন আছে। হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটার কিন্তু তোমার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব। এখন দেখো এখানে হাইড্রোজেন বন্ধন কাকে বলা হয়? হাইড্রোজেন পরমাণু যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন এদের মধ্যে সৃষ্ট পোলারিটির কারণে পাশাপাশি দুই অণুর মাঝে দুর্বল আকর্ষণ বলের উদ্ভব হয়, একে হাইড্রোজেন বন্ধন বলা হয়। এরপরে খ নম্বর প্রশ্ন, ফ্লোরিন ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি কেন? দেখো ফ্লোরিনের আকার হচ্ছে অনেক ক্ষুদ্র, এখানে কিন্তু এ কারণে দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় সেলে 8টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন রয়েছে। তো ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, মানে আকারটা খুবই ছোট। এর জন্য এখানে আমরা জানি আকার ছোট হলে কিন্তু ইলেকট্রনের শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের আকার অত্যন্ত ছোট হওয়ার কারণে এখানে 7টা ইলেকট্রন নিজেরাই ভালোভাবে থাকতে পারে না। এখানে আরেকটা ইলেকট্রনের প্রতি এদের আসক্তির জন্য কম ক্লোরিনের চেয়ে। ব্যাখ্যা করব যেভাবে দেওয়া আছে এইভাবে ব্যাখ্যা করব। এরপর দেখো গ নম্বর, উদ্দীপকের এই পাত্রের দ্রাব্যতা গুণফলের মান বের করতে বলা হয়েছে। দেখো এখানে তাপমাত্রা দেওয়া আছে আর এখানে ঘনমাত্রা দেওয়া আছে, এটা দ্রাব্যতা গুণফলের মান বের করতে হবে। দেখো তো এখানে এস এর মান দেওয়া আছে, লিখলাম। এখন এটা কি আমাদের গ্রাম পার লিটারে দেওয়া আছে, তাই মোল পার লিটারে নিতে হবে। মোল পার লিটারে নেওয়ার জন্য এখানে আণবিক ভর দিয়ে ভাগ করা হয়েছে। এখানে এইচ মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এত হলো যেটা হলো আর কি। এখন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে দেখো অ্যালুমিনিয়াম 3+ এবং 3Cl- হবে। এখান থেকে এটাকে S এবং এটা কত হবে 3S। এখন দ্রাব্যতা গুণফল কত হবে? এটা হবে। এইভাবে আমরা এই মানটা বের করব। এরপর দেখো ঘ নম্বর, উদ্দীপকে A এবং B পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে মিশ্র দ্রবণের প্রকৃতি কেমন হবে? তো দেখো এখানে পরের প্রশ্ন, উদ্দীপকের A এবং B পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে মিশ্র দ্রবণের প্রকৃতি কিরকম হবে? এখন খেয়াল করো, বিক্রিয়া দেব আমরা প্রথমে। এখানে আছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যোগ করব হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যোগ করার পরে এখানে কত হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। আর কে তৈরি হবে? এখানে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এখন দেখো যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া রয়েছে, এটার কিন্তু কেএসপি এর মান দেওয়া আছে। তো আমরা যেটা করব কেআইপি এর মান বের করব। মানে আয়নিক প্রোডাক্ট বের করব। এখন আয়নিক প্রোডাক্ট বের করব কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন আয়নিক প্রোডাক্টের মান যদি কেএসপির চেয়ে বেশি হয় তাহলে ওই দ্রবণের ভিতরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। যদি অধক্ষেপ পড়ে তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি বলতো? একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে বলবো ক্ষারীয় হবে। আর যদি আয়নিক প্রোডাক্টের মান কম হয় তাহলে সেটা ক্ষারীয় হবে না, অ্যাসিডীয় হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব সুন্দর করে। তার আগে এখানে দেখো এই যে কি দেওয়া আছে বলতো? ঘনমাত্রা দেওয়া আছে গ্রাম পার লিটারে। এজন্য এটাকে আমাদের কিসে করতে হবে? এটাকে এই যে প্রথম পাত্রে অ্যালুমিনিয়াম যে ক্লোরাইড আছে তার যে আণবিক ভর সেটা দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে সেটা মোল পার লিটারে কনভার্ট হয়ে যাবে। আর এটা তো মোল পার লিটারে অটোমেটিক দেওয়া আছে। ওকে, তো এইভাবে এটা করবা তোমরা। উত্তর কত আসে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা। আয়নিক প্রোডাক্ট কত আসে এবং এটা মিশ্র দ্রবণের প্রকৃতি কিরকম হবে ব্যাখ্যা করবা। যেভাবে করতে হবে আমি বুঝিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার ফেসবুক যে পেজ রয়েছে, এই পেজ তোমরা এই পেজটিকে ফলো করে দিবা, স্বয়ং ডট। ওকে, আমি এখানেও ক্লাস নিই, লাইভ ক্লাস, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো। তো আমাদের সৃজনশীল অংশের সমাধান হয়ে গেল। এখন আমরা বহু নির্বাচনী যে প্রশ্ন আছে সেটা সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, এখানে দেখো অ্যালুমিনিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা দেওয়া রয়েছে এত,
দ্রাব্যতা এত হলে এর আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের মান বের করতে বলেছে। তো দ্রাব্যতা গুণফল দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে তাই না, অ্যালুমিনিয়াম AlF3 আছে, একে যদি আমরা ভাঙি তাহলে কত হবে Al3+ এবং 3F-। তো এখন দেখো এর দ্রাব্যতা S হবে আর এটা হবে 3S। তো এখানে দ্রাব্যতা গুণফল যেটা হয় Al3+ এর ঘনমাত্রা ইনটু হচ্ছে ওই 3 মানে ফ্লোরিন যেটা আছে মাইনাস এর ঘনমাত্রা তাই না, উপরে হবে পাওয়ার। তো এটা আমরা হিসাব করে দেখব, হিসাব করে দেখলে আমরা যেটা দেখতে পারবো এটা হবে 4.3 × 10⁻14 এত। তাহলে এটার অ্যান্সার হবে খ নাম্বার বা হচ্ছে বি নম্বর। তারপর দেখো এইখানে একটা যোগ দেওয়া আছে, এখানে কেপির মান একক বের করতে হবে। কেপির একক দেখো আমরা কি করি, কেপির একক কত হবে, কেপি এর একক আমরা জানি এটিএম তাই না, টু দি পাওয়ার হচ্ছে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা কি বলো এটাকে, উৎপাদের মোল সংখ্যা বা পরম অণু সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের পরমাণু সংখ্যা। তাহলে কত হবে দেখো এটিএম টু দি পাওয়ার কত -2, তার মানে দেখো এটিএম ইনভার্স 2 এটা ঘ নম্বর। তারপর দেখো 3 নম্বর, এটা ছিল 2 নম্বর, এরপর 3 নম্বরটা এই পাশে বলছে কি যে এই যৌগের ক্ষেত্রে ইউ ভি এবং ডাব্লিউ কোন মৌলের প্রতীক নয়, মানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এখানে ইউ কে ভি কে এটা আমাদের আগে বের করে নিতে হবে। এখানে ইউ হচ্ছে গ্রুপ 14 মৌল এবং পর্যায় 2 এর মৌল, গ্রুপ 14 এবং পর্যায় 2 হলে সেটা হবে কে বলতো, সেটা হবে কার্বন, তার মানে এটা কিন্তু কার্বন। একইভাবে এটা গ্রুপ 3 এবং 14 মৌল কে বলতো, অবশ্যই সেটা সিলিকন হবে। আর পরেরটা হচ্ছে 15 গ্রুপ এবং তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে এটা হবে ফসফরাস। এখানে বলছে দীপকের ইউ এর ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ইউ হচ্ছে কি বলতো কার্বন। তো কার্বনের যে ই আর কি ক্লোরাইড, কার্বনের ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কিনা, হয় না। সিলিকনেরটা হয়। ডব্লিউ পরিবর্তনশীল যোজনী দেখায়, ডব্লিউটা হচ্ছে ফসফরাস দেখায় ইউ এবং ভি এর ভৌত ধর্ম সাদৃশ্য রয়েছে, ইউ এবং ভি দেখো ইউ এবং ভি এর সাদৃশ্য রয়েছে কিনা, ঠিক আছে, যেহেতু একই গ্রুপের মৌল তাহলে এদের ভিতরে সাদৃশ্য রয়েছে, তার মানে এটা आंसर হবে 2 বি। এরপরে দেখো এক্স মৌলের অক্সাইডের অম্লত্ব কত, 4 নম্বর আর কি, এক্স মৌলের অক্সাইডের অম্লত্ব কত। এক্স মৌলটা কি, এটা গ্রুপ 3 এবং পর্যায় গ্রুপ 13 এবং পর্যায় 3 এর মৌল, তার মানে এটা হবে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম অক্সাইড Al ও কত হবে 3 আর এখানে হবে 2। এখন দেখো এখানে খেয়াল করো, এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা এই যৌগের ভিতর, দুইটা, আর এখানে দেখো অক্সিজেন কয়টা, কি 3টা অক্সিজেন রয়েছে তাই না, 3 × 2 = 6, তো এর অম্লত্ব হবে এই 6টা 6। এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ, এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ওয়াই হচ্ছে ক্লোরিন মানে Cl3, এরা কি করে ডাইমার অবশ্যই গঠন করে। তারপর দেখো তাপ প্রয়োগে ঊর্ধ্বপাতিত হয়ে যায়, হ্যাঁ এটা ঊর্ধ্বপাতিত পদার্থ, জলীয় দ্রবণ অম্লধর্মী, এটা সবগুলোর অ্যান্সার হবে, এটার অ্যান্সার সবগুলোই। এরপরে নিম্নের কোনটি বাফার দ্রবণ, 6 নম্বর যেটা বাফার দ্রবণ হবে এখানে 50 ml 0.1 m সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 40 ml 0.2 m এখানে দেখো কার্বনিক অ্যাসিড এটা, ওকে। তারপর দেখো এটা হবে গ নম্বর। আইসোটোপের উদাহরণ, আইসোটোন এখানে বলেছে টোন, নিউট্রন সংখ্যা সমান, তো নিউট্রন সংখ্যা সমান কোনটা কোনটার, এটা হবে এ নম্বর এক ক নম্বরের। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কোন পরিবেশে, অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, হ্যাঁ এখানে দেখো ভিনেগার হচ্ছে ভিনেগার কি আমরা ইথানিক অ্যাসিডের সাথে কত 6 থেকে 10% জলীয় দ্রবণ, তার মানে এটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করে দেয়, হ্যাঁ অবশ্যই ক্লিটিং এজেন্ট হিসেবে কাজ করে, এটা হবে না, এটা হবে 1 এবং 2 এর অ্যান্সার। 11 নম্বর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব্য থাকলে ওই দ্রবণের দ্রাব্যতা কত হবে, ওই দ্রবণের দ্রাব্যতা কত হবে। দেখো এখানে 150 গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর 50 গ্রাম হচ্ছে দ্রব্যে দ্রবীভূত রয়েছে তাই না,
তো এখানে আমাদের বের করতে হবে আসলে এখানে দ্রব্যের ভর, দেখো এটা হচ্ছে দ্রব্যের ভর, দ্রবণের ভর 150, তাই না? আর দ্রব্য আছে কতটুকু? 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। এখানে বলা আছে দেখো 150 গ্রাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রাবক কতটুকু আছে? দ্রাবক আছে এই 150 থেকে এই 50টা বিয়োগ করে দিতে হবে, তাহলে 100 গ্রামে কতটুকু দ্রব্য আছে? 50 গ্রাম। তা 100 গ্রামে যতটা আছে সেটাই তো তার দ্রাব্যতা, তাই না? তাহলে এটা হবে, এটার আনসার হবে সি। তারপরে 10 নম্বর যে বিক্রিয়াটি দেওয়া হয়েছে, এখানে একটু খেয়াল করা দরকার যে এই বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদের সাথে যদি এরকম প্লাস তাপ দেওয়া থাকে তখন এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এখানে কি হবে? সালফার ডাই অক্সাইড এর পরিমাণ কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে কিন্তু উৎপাদের পরিমাণ কমে যায়, কিন্তু বিক্রিয়ক কিন্তু বেড়ে যায়। সালফার ডাইঅক্সাইড বিক্রিয়ক ছিল, এটার পরিমাণ বাড়বে, কমবে না। কেসি এর মান হ্রাস পায় এবং লাস্টে হচ্ছে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়ে যায়। এটা হবে কেসি এর মান হ্রাস পাবে এবং উৎপাদ পশ্চাৎমুখী হয়ে যাবে। এটা ঠিক আছে, এটার আনসার হবে খ, 2 নম্বর কি বি। কোয়ান্টাম সংখ্যার মান n সমান যদি 4 হয়, l সমান 3 হলে অরবিটাল সংখ্যা কত হবে? তাহলে এখানে হবে দেখো n, সবগুলো কিন্তু n এর মান 4 আছে, যাই হোক। এখন l এর মান কত? l এর মান যেহেতু এখানে 3 হলে সেটা কি হয় বলতো? 0 হলে আছে s অরবিটাল, আর 1 হলে আছে p, 2 হলে d, 3 হলে f হবে। তার মানে এটা অবশ্যই d অ্যানসার হবে, যে 11 d অ্যানসার হবে। এরপরে 12 নম্বর, নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে কিউরিং বলা হয়? মানে কিউরিং কোন পদ্ধতিকে বলা হয়? এটা কিন্তু দেখো অনেক সময় পরীক্ষায় ক নম্বর প্রশ্ন আসে যে কিউরিং কাকে বলা হয়। তো কিউরিং হচ্ছে খাদ্যদ্রব্যকে আমরা যখন তোমার লবণ দ্বারা সংরক্ষণ করি তখন সেটাকে কিউরিং বলা হয়। দুটি অম্লীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে, তো প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ বেশি কি বলতো? অম্লীয়। এখন এখানে আমরা যদি এটা ঘনমাত্রা বের করি, এটা দিয়ে আমরা কি করব? ভাগ করে দেব, তাহলে কে কত গুণ বেশি সেটা আমরা বের করতে পারবো। এটার আনসার হবে 1000 গুণ বড়, ঠিক আছে? 1000 গুণ বড়। এটা এখন দেখো এই যে এই 6 দিয়ে যদি 3কে আমরা কি করি বলতো? প্রথম দ্রবণটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। যেহেতু এখানে দেখো এই 6 দিয়ে 3 দিয়ে ভাগ করব, তার মানে কত হচ্ছে? 6 ভাগ 3, তার কত হয় বলতো? 3। তার মানে যেটা হবে একের পরে অতগুলো শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এত গুণ হবে। যেটার পেজ কম সেটাই তো বেশি অম্লীয় হবে। M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত? তার মানে 3+ যদি 23টি থাকে তাহলে এর সাথে 3 যোগ করে দিতে হবে। এটা তো একদম কমন, মানে সহজ প্রশ্ন। 26টা। রঙিন যৌগ গঠন করে কোনটা? রঙিন যৌগ কোনটি? এখানে দেখো এইখানে জিঙ্ক কিন্তু হচ্ছে অবস্থান্তর মৌল নয়। এরপরে স্ক্যান্ডিয়াম, এরা কিন্তু অবস্থান্তর মৌল নয়। যারা অবস্থান্তর মৌল তারাই হচ্ছে রঙিন যৌগ গঠন করে। টাইটানিয়ামও নয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা, এটা কিন্তু ম্যাঙ্গানিজ সে কিন্তু অবস্থান্তর মৌল। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই যৌগটাও মানে রঙিন যৌগ হবে। অ্যাসওয়ার্ড এর লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ কোনটা? এটার আনসার কত হবে? এটার আনসার হবে এ। ভিনেগারে কত শতাংশ পানি থাকে? দেখো ভিনেগার কাকে বলা হয়? 6 থেকে 10% জলীয় দ্রবণ ইথানিক অ্যাসিডে, এটাকে বলা হয় ভিনেগার। তাহলে 6 থেকে 10% থাকে হচ্ছে ভিনেগার আর বাকিটুকু থাকে পানি। যদি 10% ধরি তাহলে পানি থাকবে কত? 90%। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? স্বর্ণপাতের পুরুত্ব এটা তো মুখস্থ 0., এই যে প্রথমটা আর কি। নিম্নে কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়? অবশ্যই কপার ইলেকট্রন ব্যতিক্রম দেখায়, আফবাউ নীতি মেনে চলে না, আমরা সবাই জানি। 20 নম্বর হচ্ছে পোলারাইজেশনের ধর্ম কোনটি সবচেয়ে বেশি? Be2+ এর সবচেয়ে বেশি। নিচের কোন সেটটি সম আয়ন প্রভাবে বিদ্যমান? সম আয়ন প্রভাবে বিদ্যমান রয়েছে যেটা, সেটা হচ্ছে বি, H2S এবং HCl যেটা। এরপর দেখো 22 নম্বর, সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? সবচেয়ে এখানে দুর্বল অ্যাসিড। এখন দেখো দুর্বল অ্যাসিড কোনটা এটা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর, তাই না? তো এখানে ফসফরাসের হচ্ছে সবচেয়ে কম, এর জন্য এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। চ্যালকোজেন গ্রুপ কোনটা? চ্যালকোজেন গ্রুপ কোনটাকে বলা হয়? গ্রুপ 16। সবুজ রসায়নের মূলনীতি কয়টা? 12টা, আমরা সকলে জানি।
কপার সালফেট 5 অণু যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান রয়েছে? এখানে কয় ধরনের বন্ধন বিদ্যমান রয়েছে? 3 ধরনের। দেখো এখানে আয়নিক বন্ধন রয়েছে, তারপর আবার সমযোজী বন্ধন রয়েছে, হাইড্রোজেন বন্ধন রয়েছে। ঠিক আছে, এখানে আদ্য বিশ্লেষণ, এটা 3 ধরনের হবে। তো এই ছিল হচ্ছে রাজশাহী বোর্ড এইচএসসি 2022 সালের রসায়ন প্রথম পত্রের প্রশ্নপত্রের এমসিকিউ এবং সিকিউ দুইটার সমাধান। সকলের কাছে কেমন লাগলো এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।